আমার মনে হয় খুব তাড়াতাড়ি দাদিশা এখানে আসবেন, তাই তৈরি হয়ে যাও ওনার সঙ্গে দেখা করার জন্য। দাদিশা এখানে কেন আসবেন? অফকোর্স তোমার কাছে ক্ষমা চাইতে। আমার কাছে ক্ষমা চাইতে? স্বপ্নেও ও কাউকে ক্ষমা চায় না। কিন্তু এইবার বিষয়টা খুব বড়। এ কথা শুনে অবনী গৌতমের দিকে তাকালো। দুজনেই হেসে ফেলল আর পরের মুহূর্তেই বাড়ির ভেতরে ঢুকে গেল। কিন্তু নীল ও গায়ত্রী দেবী এখনও অবতার অফিসের বাইরেই দাঁড়িয়েছিলেন। এই ফাটিচার ঘর জামাইয়ের এত সাহস! আমার ফোন কেটে দিল। এখন তো ওর সুযোগ এসছে। অবনী আর ওই ফাটিচার গৌতমের সঙ্গে আমি নিজেই গিয়ে কথা বলবো। চলো। দাদিশার কথা শুনে নীল মুখ বাঁকিয়ে গাড়ি বের করল আর অবনীর বাড়ির দিকে চলল। পুরো রাস্তা জুড়ে গায়ত্রী দেবীর চোখে রাগের আগুন জ্বলছিল, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত। দেখতে দেখতে তারা অবনীর বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমেই গায়ত্রী দেবী নীলকে ডোরবেল বাজাতে ইশারা করলেন। নীল রাগে ডোরবেলের বোতাম চাপল। ভেতরে গৌতম ডোরবেলের শব্দ শুনে দরজা খুলতে এলো। দরজা খুলে গৌতম যখন গায়ত্রী দেবী ও নীলকে দেখল, সে হেসে ফেলল। ওয়েলকাম! গায়ত্রী দেবী রাগে জ্বলতে থাকা চোখে তার দিকে তাকালেন। দরজা খুলতেই গৌতম দেখল নীল আর গায়ত্রী দেবী সামনে দাঁড়িয়ে আছে। তার ধারণা একদম ঠিক ছিল। নীল গৌতমকে দেখেই চোখ ঘুরিয়ে নিল। এটা দেখে গৌতম মৃদু হেসে উঠল। স্বাগতম দাদিশা। গায়ত্রী দেবী কঠোর স্বরে বললেন, এই নাটক বন্ধ করো আর চুপচাপ গিয়ে অবনীকে ডাকো। দুঃখিত দাদিশা, অবনীর মুড খুব খারাপ। আপনি তো জানেন অফিসে কি হয়েছে। ভালো হবে আপনি এখান থেকে চলে যান। গৌতম বলল, মনে হয় তোমার অনেক ডানা বেরিয়েছে। আমাকে বেরিয়ে যেতে বলছো? সরো সামনে থেকে। বাড়িতে কেউ তো থাকবে। অনিল কোথায়? আর তার স্ত্রী গীতা? সবাইয়েরই কি মোট খারাপ? এই বলতে বলতে গায়ত্রী দেবী ভেতরের দিকে এগোতে লাগলেন। কিন্তু গৌতম তখনও তাদের পথ আটকে দাঁড়িয়েছিল। গায়ত্রী দেবী রাগে মুখ থেকে চশমা খুলে ফেললেন। কিন্তু তিনি কিছু বলার আগেই গীতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। গায়ত্রী দেবীকে সামনে দেখে তার মুখে ঘাম এসে গেল। আরে বাসাব, আসুন না, ভেতরে আসুন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? তোমার এই যোগ্য জামাইটা সামনে থেকে সরে দাঁড়ালে তারপর তো আমি ভেতরে আসব। এই কথা শুনে গৌতম গেট থেকে একপাশে চলে গেল। গীতার রাগ ভরে তাকে চোখ দেখালো। গৌতম সরে যেতেই গায়ত্রী দেবী আর নীল ভেতরে এসে বিরক্ত মুখে বসে পড়ল। গীতা মিষ্টি হেসে বলল, মাসাব, যদি কোনো দরকার থাকতো আপনি আমাকে জানালে আমি নিজেই চলে আসতাম আপনার কাছে। গীতা নিজের কাজে লেগে গিয়েছিল। উনি গায়ত্রী দেবীর মনে জায়গা বানানোর একটা সুযোগও হাত থেকে ছাড়তেন না। গায়ত্রী দেবী তার কথা শুনতে শুনতে সোফায় গিয়ে আরামে বসলেন। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। তাড়াতাড়ি তোমার মেয়েকে ডাকো, আমার ওর সঙ্গে কথা আছে, তিনি দৃঢ়ভাবে বললেন। গীতা সঙ্গে সঙ্গে অবনীকে ডাকতে তার ঘরের দিকে চলে গেল। এই সময় অনিলও হলে এসে পড়েছিল। গায়ত্রী দেবীকে দেখে সে গৌতমকে ইশারা করল জল আনতে। গৌতম নীলের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। নীল আর গায়ত্রী দেবী তখনও একে অপরের দিকে বিরক্ত মুখে তাকিয়েছিল। দাদিশা, জল? গৌতম বলল, রেখে দাও টেবিলে। অবনী কোথায়? এমন কি হয়েছে যে তার মুড এত খারাপ? গায়ত্রী দেবী বিরক্ত হয়ে কিছু বলার আগে অবনী সামনে এসে দাঁড়াল। দাদিশা, বলুন কি কাজ? অবনী, আমার তোমার সাহায্য দরকার। যদিও আমি মরে গেলেও কখনো তোমার কাছে সাহায্য চাইতাম না, কিন্তু কি করব? কিছু লোক যোধপুরে এত নাম করা যে তাদের কারণেই আমাকে এখানে আসতে হয়েছে। গায়ত্রী দেবী কথা শেষ করে নীলের দিকে তাকালেন। আমার সাহায্য মানে? আমি বুঝলাম না। অবনী বলল, আমি এক্ষুনি অবতার গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি এবং তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কথা শুনতেও রাজি হয়নি। তবে শুনেছি এখন অবতার গ্রুপ রাঠোর পরিবারের মালিকানায় গেছে। তাই তুমি আমার পক্ষ থেকে মিস্টার রাঠোরের সঙ্গে গিয়ে কথা বলো। এই কথা শুনে গীতা আর অনিল বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। অবনীও পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না।
আমি কিভাবে কথা বলবো? আমি তো রাঠোর পরিবারের কাউকেই চিনি না, আর আপনাকে আমি আগেই সেই পার্টিতেই ব্যাপারে বলেছিলাম। আমার এতে কিছু আসে যায় না তুমি তাদের চিনো কি না। এই সমস্যা তোমার তৈরি ডিজাইন থেকেই শুরু হয়েছে, তাই এর সমাধানও তোমাতেই করতে হবে। কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যদি সমাধান না হয় তাহলে ধরে নিও আমার তোমাদের পরিবারের সঙ্গে থাকা শেষ সম্পর্কটাও ভেঙে গেল। এই বলে গায়ত্রী দেবী অনিল আর গীতার দিকে তাকালেন। অনিল, যদি তোমার মেয়ের ছোট্ট মস্তিষ্কে এই কথা না ঢোকে তাহলে ভালোভাবে বোঝাবে তাকে, তিনি বললেন। তারপরই নীলকে নিয়ে গায়ত্রী দেবী সেখান থেকে চলে গেলেন। তাদের এই হুমকি শুনে সবাই হতবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য পুরো হলে নীরবতা নেমে এলো। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।